ঈশা খাঁ ছিলেন মধ্যযুগের বাংলার একজন প্রভাবশালী ও ঐতিহাসিক ব্যক্তিত্ব, যিনি বারো ভূঁইয়াদের অন্যতম প্রধান নেতা হিসেবে পরিচিত। তিনি মুঘল সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠার সময় বাংলার স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঈশা খাঁর জন্ম আনুমানিক 1529 থেকে 1530 খ্রিস্টাব্দের মধ্যে। তার পিতার নাম সোলাইমান খাঁ এবং তিনি ছিলেন পাঠান বংশোদ্ভূত। সোলাইমান খাঁ ছিলেন বাংলার বারো ভূঁইয়াদের একজন এবং পূর্ববঙ্গের বড় ভূস্বামী। ঈশা খাঁর পরিবার মূলত মুঘল সাম্রাজ্যের অধীনস্থ না হয়ে স্বায়ত্তশাসিতভাবে পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে তাদের শাসন পরিচালনা করতেন। ঈশা খাঁর জন্মস্থান নিয়ে সঠিক তথ্য নিশ্চিত করা কঠিন হলেও ধারণা করা হয় যে তিনি পূর্ববঙ্গের ভূঁইয়াদের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার পূর্ববঙ্গের বর্তমান কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলে বিস্তৃত জমিদারি নিয়ন্ত্রণ করত। ছোটবেলা থেকেই তিনি যুদ্ধ ও রাজনীতি সম্পর্কে শিক্ষা লাভ করেন এবং খুব অল্প বয়সেই নেতৃত্বগুণ প্রদর্শন করেন। তার চরিত্রে ছিল সাহস, দূরদর্শিতা এবং নেতৃত্বের শক্তি, যা তাকে ভবিষ্যতে বাংলার একটি ঐতিহাসিক নেতৃত্বে উন্নীত করে। ঈশা খাঁর শৈশব ও পরিবার সম্পর্কে জানা যায় যে তাঁর পিতা সোলাইমান খাঁ তাঁকে একজন দক্ষ শাসক হিসেবে গড়ে তোলার জন্য প্রচুর সময় ও মনোযোগ দিয়েছিলেন। পারিবারিক ঐতিহ্যের কারণেই ঈশা খাঁ বাংলার ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করেন। তার পরিবারের রাজনৈতিক ও সামরিক দক্ষতা তাঁকে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে। ঈশা খাঁর নেতৃত্বে পূর্ববঙ্গের বিভিন্ন ছোট ছোট জমিদার একত্রিত হয়ে মুঘল সাম্রাজ্যের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিল। তার পরিবারের প্রভাব এবং ঐতিহ্য তাঁকে শুধু বাংলার ইতিহাসে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যযুগীয় ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ স্থান প্রদান করেছে। ঈশা খাঁ ছিলেন বাংলার মধ্যযুগের অন্যতম প্রভাবশালী নেতা, যিনি বারো ভূঁইয়াদের প্রধান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। বারো ভূঁইয়া বলতে বোঝায় বাংলার 12 জন প্রভাবশালী জমিদার ও সামরিক নেতাদের একটি গোষ্ঠী, যারা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন। ঈশা খাঁর নেতৃত্বে এই গোষ্ঠী মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তার রাজনৈতিক বুদ্ধিমত্তা, সামরিক কৌশল এবং নেতৃত্বের ক্ষমতার মাধ্যমে তিনি বারো ভূঁইয়াদের মধ্যে বিশেষভাবে প্রধান হয়ে উঠেছিলেন। ঈশা খাঁর জীবনের শুরুতেই দেখা যায় যে তিনি তাঁর পরিবারের জমিদারি ও সামরিক ঐতিহ্যের কারণে স্থানীয় জমিদারদের মধ্যে সম্মান ও প্রভাব অর্জন করেছিলেন। সোলাইমান খাঁ তার পিতা ঈশা খাঁকে যুদ্ধ ও রাজনীতি সম্পর্কে ভালোভাবে প্রশিক্ষিত করেছিলেন। তরুণ বয়সে তিনি স্থানীয় জমিদারদের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করেন এবং তাদের মুঘল সাম্রাজ্যের শাসনাধীন না হয়ে স্বাধীনভাবে শাসন পরিচালনার জন্য উদ্বুদ্ধ করেন। মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি দক্ষ কৌশল প্রয়োগ করেন, যা তাকে বারো ভূঁইয়াদের মধ্যে একজন অগ্রগণ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। ঈশা খাঁ প্রথমে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করেন। তার সাহসিকতা ও সামরিক শক্তি দেখে স্থানীয় জমিদাররা তার নেতৃত্ব মেনে নেন। তিনি মুঘলদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করেছিলেন, যা মুঘল বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তার নেতৃত্বে বারো ভূঁইয়া গোষ্ঠী একত্রিত হয়ে পূর্ববঙ্গে নিজেদের স্বাধীন শাসন প্রতিষ্ঠা করে। ঈশা খাঁর দক্ষ নেতৃত্ব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তিনি শাসন ব্যবস্থাতেও দক্ষতা প্রদর্শন করেন। স্থানীয় জনগণের প্রতি তার ন্যায় বিচার ও সহানুভূতি তাকে সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় করে তোলে। তার প্রভাব ও নেতৃত্বের কারণে বারো ভূঁইয়ারা মুঘলদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল। ঈশা খাঁর এই নেতৃত্বগুণ তাকে বাংলার ইতিহাসে একজন কিংবদন্তি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঈশা খাঁ বাংলার ইতিহাসে একজন সুদক্ষ যোদ্ধা এবং কৌশলী শাসক হিসেবে পরিচিত। তার শাসন আমলে তিনি মুঘল সাম্রাজ্যের বিস্তারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং একাধিক উল্লেখযোগ্য যুদ্ধে বিজয়ী হন। এগুলো শুধু তার সামরিক ক্ষমতার প্রমাণই নয়, বরং বাংলার স্বাধীনতা রক্ষার জন্য তার অদম্য চেষ্টারও নিদর্শন।
সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধগুলোর মধ্যে একটি হল 1576 সালে মুঘল সেনাপতি খান জাহানের বিরুদ্ধে তাঁর যুদ্ধ। মুঘল সম্রাট আকবর বাংলায় তাদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন এবং এ উদ্দেশ্যে খান জাহানকে পাঠান। ঈশা খাঁ অত্যন্ত কৌশলী গেরিলা যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে মুঘল বাহিনীকে বারবার পরাস্ত করেন। তার নেতৃত্বে 12 ভূঁইয়াদের সমন্বয়ে গঠিত বাহিনী স্থানীয় জনগণের সমর্থন নিয়ে মুঘলদের দমন করতে সক্ষম হয়। আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল ভৈরবের যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে তাঁর বিজয়। এই যুদ্ধে তিনি স্থানীয় নদীনালা এবং জলাভূমির সুবিধা কাজে লাগিয়ে মুঘল সেনাবাহিনীকে পরাজিত করেন। তার নৌবাহিনীর শক্তি এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে গভীর জ্ঞান মুঘলদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এই যুদ্ধ বাংলার স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পেয়েছে। ঈশা খাঁর আরেকটি উল্লেখযোগ্য বিজয় ছিল ত্রিপুরার রাজাদের বিরুদ্ধে। তিনি পূর্ববঙ্গের জমিদার ও পাহাড়ি অঞ্চলগুলোর নেতাদের একত্রিত করে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন। তার নেতৃত্বে 12 ভূঁইয়ারা শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে নয়, কৌশলগত বুদ্ধিমত্তার মাধ্যমেও একাধিক যুদ্ধে জয়লাভ করেন। ঈশা খাঁর এই যুদ্ধে জয়লাভ তাঁর সামরিক দক্ষতা, দূরদর্শিতা এবং নেতৃত্বের গুণাবলীর পরিচায়ক। এসব যুদ্ধে তাঁর বিজয় বাংলার স্বাধীনতার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তাঁর এই অর্জনগুলো বাংলার মানুষের জন্য স্বাধীনতার প্রতীক হয়ে রয়েছে। ঈশা খাঁ ছিলেন বাংলার এক স্বাধীনচেতা ও প্রজ্ঞাবান শাসক, যার শাসন ব্যবস্থা, সংস্কৃতি সংরক্ষণ এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি তাকে ইতিহাসে একটি স্মরণীয় চরিত্রে পরিণত করেছে। তিনি শুধু একজন সামরিক নেতা ছিলেন না, বরং একজন দক্ষ প্রশাসক হিসেবেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার শাসন ব্যবস্থা বাংলার প্রাচীন ঐতিহ্য ও স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ঈশা খাঁর শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত ন্যায়সঙ্গত ও প্রগতিশীল। তিনি পূর্ববঙ্গের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা এবং সোনারগাঁ অঞ্চলে একটি কার্যকর প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করেন। তিনি জমিদারদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য কাজ করেছিলেন এবং স্থানীয় শাসনের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে বিশেষ ভূমিকা রাখেন। তার শাসন আমলে সাধারণ মানুষের উপর করের বোঝা কম ছিল এবং তিনি কৃষকদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কৃষি ও বাণিজ্যকে উৎসাহিত করেন। সংস্কৃতির ক্ষেত্রে ঈশা খাঁর অবদানও অনস্বীকার্য। তিনি বাংলার ঐতিহ্যবাহী শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর শাসন আমলে স্থানীয় কবি, গায়ক এবং কারিগররা সমৃদ্ধি লাভ করেন। বাংলার মসলিন শিল্প তাঁর সময় বিশেষভাবে উন্নত হয়েছিল। তিনি স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে রক্ষা এবং প্রসারিত করার জন্য কাজ করেন, যা বাংলার সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সাধারণ মানুষের প্রতি ঈশা খাঁর সহানুভূতি ও দায়িত্ববোধ তাকে জনগণের প্রিয় নেতা করে তোলে। তিনি শাসক ও শাসিতর মধ্যে এক সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তার ন্যায় বিচার ও জনকল্যাণমূলক কাজের জন্য সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল ছিল। ঈশা খাঁ প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের জন্য যথাসম্ভব সহায়তা করেছেন। ঈশা খাঁর শাসন ব্যবস্থা বাংলার ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। তার নেতৃত্বে বাংলার স্বাধীনতা ও সংস্কৃতি সংরক্ষিত হয়েছিল এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছিল। তার এই অবদান বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশা খাঁর নেতৃত্বে 12 ভূঁইয়া আন্দোলন মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বাংলার স্বাধীনতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে তার মৃত্যুর পর এই আন্দোলন ক্রমশ দুর্বল হতে থাকে। ঈশা খাঁ ছিলেন 12 ভূঁইয়া গোষ্ঠীর ঐক্যের মূল স্তম্ভ। তার বুদ্ধিমত্তা, সামরিক কৌশল এবং নেতৃত্বের গুণাবলী তাকে বাংলার জমিদার ও সাধারণ মানুষের কাছে একজন অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিল। কিন্তু তার মৃত্যুর পর 12 ভূঁইয়াদের মধ্যে নেতৃত্বের অভাব দেখা দেয়, যা আন্দোলনের ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে।
ঈশা খাঁর মৃত্যুর পর তার পুত্র মুসা খাঁ 12 ভূঁইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন। যদিও মুসা খাঁ ছিলেন সাহসী ও দক্ষ যোদ্ধা, তিনি ঈশা খাঁর মতো শক্তিশালী ও প্রভাবশালী নেতা হতে পারেননি। মুঘল সাম্রাজ্য তখন বাংলার ওপর পুনরায় আধিপত্য বিস্তারের জন্য শক্তি বৃদ্ধি করে। মুঘল সম্রাট আকবরের অধীনে বাংলায় পাঠানো সেনাপতি ইসলাম খান অত্যন্ত দক্ষতার সঙ্গে 12 ভূঁইয়াদের বিচ্ছিন্ন করতে শুরু করেন। মুঘলরা একে একে বিভিন্ন জমিদারদের পরাজিত করে এবং তাদের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনে। 12 ভূঁইয়াদের মধ্যে ঐক্যের অভাব এবং একত্রিতভাবে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করার অক্ষমতা আন্দোলনের পতনের প্রধান কারণ ছিল। ঈশা খাঁ জীবিত থাকালীন যেভাবে 12 ভূঁইয়ারা একসঙ্গে লড়াই করত, তার মৃত্যুর পর সেই ঐক্য ভেঙে পড়ে। মুঘলদের ভাগ করো এবং শাসন করো নীতি কার্যকর হয়ে ওঠে। বিভিন্ন জমিদার নিজেদের স্বার্থ রক্ষার জন্য মুঘলদের সঙ্গে আপোষ করতে শুরু করেন, যা আন্দোলনের ভিত্তি দুর্বল করে দেয়। ঈশা খাঁর মৃত্যুর কয়েক দশকের মধ্যে মুঘল সাম্রাজ্য পুরো বাংলায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। যদিও 12 ভূঁইয়া আন্দোলন চূড়ান্তভাবে পরাজিত হয়, এটি বাংলার ইতিহাসে স্বাধীনতা ও আত্মমর্যাদার এক উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। ঈশা খাঁ এবং তার নেতৃত্বে পরিচালিত আন্দোলন বাংলার জনগণকে সাহস ও স্বাধীনতার জন্য লড়াই করার শিক্ষা দিয়ে গেছে, যা পরবর্তী সময়েও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।